জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই। আজকের ভিডিওর বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবে। আর এই ভিডিও দেখার পরে তোমাদের মনে যত ডাউট রয়েছে ক্লিয়ার হয়ে যাবে। বিএড প্রার্থীরা তোমাদের মনে যে সমস্ত ডাউট রয়েছে ক্লিয়ার হয়ে যাবে। এনআইএসডিএল তোমাদের মনে যে সমস্ত ডাউট রয়েছে ক্লিয়ার হয়ে যাবে, এবং এটাও জানতে পারবে এনআইএসদের ফিউচার কী হতে চলেছে এবং বিএডদের ফিউচার কী হতে চলেছে, এবং এনআইএসডিএল যারা রয়েছে তারা প্রাইমারিতে সুযোগ পাবে কিনা এবং বিএড প্রার্থীরা প্রাইমারিতে সুযোগ পাবে কিনা পরিষ্কার হয়ে যাবে। এবং সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট আবার আসতে চলেছে নতুন করে এনআইএসদের জন্য, সেটা কি আসবে এবং অর্ডার কপিতে কী লেখা থাকবে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তাহলে চলো শুরু করা যাক। আর এনআইএসরা কী ভুল করেছিল সেটা তোমরা আমার ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবে। তাহলে শুরু করা যাক। প্রথমে বিএড নিয়ে কথা বলবো, তারপরে এনআইএস নিয়ে কথা বলবো, কোনো সমস্যা নেই। বিএড আর এনআইএস, চলো এখানে তিনটে বিষয় আমি লিখবো। একটা হচ্ছে রেগুলার ডিএলএড, আমি আর ডি করে লিখছি এটা, আর একটা লিখছি এনডি মানে এনআইএস ডিএলএড, আর একটা আমি লিখছি বিএড। ঠিক আছে, এবার বোঝার আছে। দেখো এখানে যে বিষয়টা বোঝার আছে সেটা হচ্ছে যে রেগুলার ডিএলএড তো ভ্যালিড 100%, কারণ প্রাইমারিতে রেগুলার ডিএলএডদের সুযোগ, অর্থাৎ তারা তো সবসময় সেটা তাদের অধিকার। এই রেগুলার ডিএলএডদেরকে কখনোই বঞ্চিত করতে পারবে না, এটা তোমরা সব প্রত্যেকে জানো। 2 বছরের ডিএলএড। আর এনআইএসদের হচ্ছে 18 মাসের ডিএলএড। আর বিএডদের ব্যাপারটা পুরোপুরি আলাদা ব্যাপার, কারণ বিএডদের পড়ানোর বিষয়বস্তু হচ্ছে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত। আর এনআইএসদেরও কিন্তু ক্লাস 1 to 5, আর এটাও 1 to 5, তাই তো? মানে রেগুলার ডিএডদের 1 to 5, এনআইএসদের ক্ষেত্রে 1 to 5। আর একটা হচ্ছে আপারের ব্যাপারটা ভুলে যাও এখন। আপার নিয়ে আমি কোনো রকম কন্ট্রাডিকশন আসতে চাইছি না। আপার নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করব। আপারের কথা এখানে বিএডরা যুক্তি দিতে পারে, স্যার তাহলে আপারে তো প্রাইমারিরা ভ্যালিড থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি, ওই নিয়ে আমি পরে যুক্তি দিয়ে আলোচনা করব। কিন্তু আজকের ম্যাটারটা খুবই সেন্সিটিভ ম্যাটার, এবং আজকের বিষয়টা যেটা বোঝাতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এনআইএস যে সমস্ত রয়েছে তাদের জন্য একটা খুবই ভালো গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। দেখো রেগুলার ডিএলএড, এনআইএস ডিএলএড যেটা বললাম, এনআইএস ডিএলএড, তারপর হচ্ছে তোমাদের বিএড। এখানে কিন্তু ক্লাস 6 to 12, অর্থাৎ ক্লাস 6 to 12 এটা হচ্ছে বিএড 1 to 5। ঠিক আছে, রেগুলার ডিএলএড এটা সবসময়, এনআইএস ডিএলএড 1 to 5। এবার বিএড হচ্ছে 6 to 12। বিএড নিয়ে কথা বললাম। দেখো বিএডরা কিন্তু প্রাইমারিতে কখনোই ভ্যালিড থাকবে না। কেন বলছি, তার কারণ হচ্ছে বিএডদের রিভিউ পিটিশন দাখিল করার মতো সেই যুক্তি কখনোই গ্রহণযোগ্য হবে না। আমি সমস্ত দিক থেকে বিবেচনা করে দেখেছি এবং কথা বলেও দেখেছি যে বিএডদের রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট করার মতো কোনো যুক্তিই নেই। আর রিভিউ পিটিশন সহজে অ্যাকসেপ্ট হয় না। আর রিভিউ পিটিশন ভেবো না যে 1-2 জনের সামনে গিয়ে রিভিউ পিটিশন করলে অ্যাকসেপ্ট হয়ে যায়, তা না। রিভিউ পিটিশনের সামনে কিন্তু অনেকজন বিচারপতি থাকেন, পুরনো থাকেন, নতুন থাকেন, তিনারা ভালো করে শুনেন, তারপরে কিন্তু রিভিউ পিটিশন গ্রহণ করেন। এনআইএসের ক্ষেত্রেও তাই হয়েছে, এবং এনআইএসের ক্ষেত্রে কি হয়েছে আমি সেটা এখনই বলবো। এবং আমি আগেও বলেছিলাম যে এনআইএসরা বাদ যাবেন না। এনআইএসরা যদি বাদ যায় সেটা কি বলবো, সেক্ষেত্রে আমি কোনো যুক্তিও পাচ্ছিলাম যে কেন বাদ গেল। ঠিক আছে, 18 মাস থেকে 24 মাস এটা বলছিল ঠিকই, কিন্তু কি ভুলটা করলো আসলে, এনআইএসরা কী করেছিল সেটা জানার দরকার ছিল। তাহলে এনআইএস ডিএলএদেরকে এতটা সমস্যায় পড়তে হতো না। এনআইএসরা নিজেরাই ভুল করেছে, এবার সেই ভুলের ফল তারা পাচ্ছে, বুঝতে পারছে। এবার সেই ভুলটা আমি ধরিয়ে দেবো। তাহলে চলো, বিএডদেরকে নিয়ে কথা বলছিলাম। বিএড, তাই বিএডদের রিভিউ পিটিশন কিন্তু বারে খারিজ করে দিচ্ছে। বিএডরা চাইছে বারে রিভিউ পিটিশন করি, কিন্তু বিএডদের রিভিউ পিটিশন গ্রহণযোগ্য হচ্ছে না। আমি আগেও বলেছিলাম বিএডরা যে বারে কেস করছে, এর জন্য বিএডদেরকে একটা ফাইন দিতে হতে পারে। তাই বিএডদেরকে ফাইনও দিতে হয়েছিল, এবং বিএড প্রার্থীরা আবারও কিন্তু সেই বারে রিভিউ পিটিশন দাখিল করার চেষ্টা করছে। এটা এবার বিএডদের মনে একটা আশা জেগেছে যে এনআইএস ডিএলএর প্রার্থীরা রিভিউ পিটিশন দিয়েছে এবং তাদেরটা গ্রহণ করেছে, তাহলে আমাদেরটা নয় কেন, তোমাদেরটা নয় কেন? তার কারণ হচ্ছে এখানে আমি বলছি না, এখানে সুপ্রিম কোর্টে যারা বসে আছেন তিনারা অনেক বেশি জ্ঞানী, এবং তিনারা এত বেশি কেস হ্যান্ডেল করেন, তিনাদের যুক্তির তুলনায় আমাদের যুক্তি কোনো রকমই কিছুই নয়, নেগেটিভই বলতে পারি। সেই ক্ষেত্রে বিএডদের গ্রহণযোগ্য করছে না রিভিউ পিটিশন। তার বুঝে নিতে হবে যে বিএডদের কোনো যুক্তিই নেই কোনো গ্রহণ করবে। আর বিএডদের যে পড়ানোর ক্লাস 6 to 12 এখানে কিন্তু বিএডরা গ্রহণযোগ্য হবে না। এই ইস্যুটা সবসময় থাকবে যে ক্লাস 6 to 12 হচ্ছে বিএডদেরকে পড়ানোর জন্য ট্রেনিং দেওয়া হয়। এটা কিন্তু বাচ্চাদেরকে পড়ানোর জন্য ট্রেনিং নয়। এবার তোমরা অনেক কিছু বলতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে আমি আসছি না, ওটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তাহলে সেই ক্ষেত্রে তোমরা যদি দেখো, তাহলে বিএডরা কিন্তু কখনোই প্রাইমারিতে ভ্যালিড হবে না। কিন্তু কারা ভ্যালিড হবে? যে সমস্ত বিএডরা অলরেডি ডিএলএড করে রেখেছে তাদের কিন্তু ভ্যালিড হবে। এবার অথবা
তারা যদি কোনো ডিএলএডের স্লিপ দেখিয়ে, অর্থাৎ ডিএলএডের স্লিপ দেখিয়ে তারা ফর্ম ফিল আপ করেছিল, তাও তারা ভ্যালিড থাকবে। অথবা যাদের ডিএলএড পুরোপুরি কমপ্লিট করা হয়ে গেছিলো তারাও ভ্যালিড থাকবে, কিন্তু বাকি আর কেউ বিএড ভ্যালিড থাকবে না। এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। তাহলে বিএড নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যে সমস্ত ডিএলএড রেগুলার ডিএলএড রয়েছে, বিএড নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এবার আমি আলোচনা করব এনআইএস নিয়ে। এনআইএসদের বিষয়টা জানতে হবে খুব ভালো করে। আসলে এনআইএস কারা? তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এনআইএস আসলে কারা, তাই না? এবার এখানে যারা আসল এনআইএস ছিল তারা কিন্তু কখনোই সুপ্রিম কোর্টে তারা যায়নি। এটা কেন বলছি আমি? তার কারণ হচ্ছে যে সমস্ত আসল ইন সার্ভিস টিচার, যারা ইন সার্ভিস টিচার, তারা কখনো সুপ্রিম কোর্টে যায়নি। তারা বলেও নি যে আমরা তো ইন সার্ভিস, আমাদেরকে বঞ্চিত করা তো ঠিক হচ্ছে না, কারণ আমরা তো ইন সার্ভিসে ছিলাম, 18 মাসের কোর্স করছিলাম। তাহলে সেখানে 6 মাস তো আমাদের পড়ানো, আমরা তো অলরেডি পড়াচ্ছি, তাহলে আমাদের তো আর 6 মাসে এক্সট্রা কোর্স করার কোনো দরকার নেই, তাই না? তাহলে সেই ক্ষেত্রে তো 24 মাস তো হয়েই যাচ্ছে, তাই না? 24 মানে 18 + 6 24। কিন্তু সেই সমস্ত ইন সার্ভিস টিচাররা কখনোই সুপ্রিম কোর্টে যায়নি। কারা গিয়েছে? সেই সমস্ত স্টুডেন্টরা গিয়েছে যারা এনআইএস করেছে এইচএসে পড়ে, কিংবা কোনো একটা প্রাইভেট স্কুল থেকে পড়ে আর কি এনআইএস করেছে, তারা গিয়েছিল। এবং সেই জন্য কিন্তু সুপ্রিম কোর্টের জাজরা, আমি বলছি না, আমার মুখের কথা নয়, তোমরা ওই ভিডিওটা দেখবে, যখন রিভিউ পিটিশন দাখিল করা হচ্ছিল, ওই ভিডিওটা দেখবে, ভালো করে বুঝবে। আমি ওই ভিডিও থেকেই কথাটা বলছি, আমি বলছি না, সুপ্রিম কোর্টের জাজ তিনিই বলছেন। এবং এখানে অর্ডার কপিতে কী আসবে সেটা আমি বলছি, ঠিক আছে? দেখো, এনআইএস যে সমস্ত ডিএলএড ছিল, আসল ডিএলএড এনআইএস, তারা কিন্তু যায়নি। এর ফলে তিনারা কী করেছেন? তিনারা এনআইএস ডিএলএড বলতে গেলে সমস্ত ডিএলএডকে তিনি ভেবেছেন যে এনআইএস মানে এই সমস্ত ডিএলএডরা, সেই জন্য তিনি এটাকে এনআইএসকে বাদ দিয়ে দিয়েছিলেন। আমি এনআইএসদের ক্ষেত্রে কখনোই বিপক্ষে কথা বলিনি, অর্থাৎ নিরপেক্ষ কথা সবসময় বলি, যারা পাবে তারা পাবে, যারা পাবে না তারা পাবে না। কিন্তু এনআইএসদের ক্ষেত্রে আমি বলেছিলাম যে তোমাদের চিন্তার কারণে তোমরা ভ্যালিড থাকবে। সত্যিকারে এনআইএস যারা ছিল তারা কিন্তু কোর্টে কখনোই যায়নি। যে সমস্ত ফেক বলতে গেলে যারা আর কি মানে ইললিগালভাবে করেছে, অথবা যারা এনসিটি গাইডলাইনকে ফলো করেনি তারা। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার ইন সার্ভিস কারা? 2012, 2015, 2017 এই সমস্ত যারা ছিল তারা কেন আবার ইন্টারভিউ দেবে? যে যারা ইন সার্ভিসে রয়েছে তারা কেন ইন্টারভিউ দেবে? তারা ইন্টারভিউ এই জন্য দেবে কারণ অনেকেই রয়েছে দূরে পোস্টিং রয়েছে, কারো কাছে পোস্টিং হলে ভালো হয়, কেউ পুলিশে চাকরি করছে, কেউ এতে চাকরি করছে, ঠিক আছে? তারা আর কি মানে এমন নয় যে তুমি একটা পাবলিক স্কুলে পড়াচ্ছ আর এনসিটি কোনো লাইন নেই সেই পাবলিক স্কুলে তোমার কোর্স করার জন্য, তাহলে কিন্তু ভ্যালিড হবে না। তাহলে এখানে যে বিষয়টা তিনারা বলেছেন, সেই জন্য কিন্তু রিভিউ তিনারা ভেবেছেন যে না, তিনারা তখন জিজ্ঞেস করলেন যে এরকম টিচার তো আমাদের কাছে তখন আসেনি, বিহারের এই সমস্ত স্টেটদেরকে দেখেই আমি তো এই জাজমেন্টটা দিয়েছিলাম যে সমস্ত এনআইএস রয়েছে তারা কিন্তু এই প্রাইমারির জন্য ভ্যালিড নয়। তার কারণ হচ্ছে প্রাইমারির জন্য তো রেগুলার ডিএলএড যে মিনিমাম 2 বছরের ডিএলএড 24 মাসের প্লাস এইচএস পাস থাকতে হবে, কিন্তু এখানে এনআইএসদের কিন্তু 18 মাস, অর্থাৎ এখানে তিনারা যেটা দেখেছেন বিচারপতিরা 24 নট ইকুয়ালস টু 18, তাই তো? কিন্তু তিনাদেরকে এইটা এনআইএসরা বোঝাতে পারেনি যে স্যার আমি তো পড়াচ্ছি অলরেডি, এবং সেটা লিগ্যাল হতে হবে। এনআইএস ডিএলএড মানে এমন নয় যে তুমি একটা বেসরকারি স্কুলে পড়াচ্ছ অথবা এইচএস পাস করেই তুমি এনআইএস করে নিচ্ছ, এটা কিন্তু এনআইএস ডিএলএড ভ্যালিড নয়, বুঝতে পারলে তো? সেই ক্ষেত্রে তোমাদের এনআইএস ডিএলএড ভ্যালিড থাকবে না। তোমরা এনআইএস বলতে পারো নিজেকে, কিন্তু সেই এনআইএসটা তোমাদের কোনো কাজে আসবে না, বুঝতে পারলে? তাহলে এনআইএসরা কী ভুল করেছিল? যারা আসল এনআইএস ছিল তারাই কিন্তু সুপ্রিম কোর্টে যায়নি। তারা কখনো এভাবে বলতেই পারেনি যে স্যার আমি তো পড়াচ্ছি, এনআইএস একটা মানে সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারেনি, সেই জন্য কিন্তু ভুল হয়েছে। অর্থাৎ বুঝতে পারছো কথা বলার যে একটা সঠিক বোঝানোর দক্ষতা কতটা প্রয়োজন, সেই জন্য কিন্তু এনআইএসদেরকে এতদিন ধরে হ্যাম্পার হতে হলো, অর্থাৎ এতদিন ধরে তারা সমস্যার মধ্যে পড়েছিল। এবার দেখো এনআইএস ডিএলএডদের কি রায় আসতে চলেছে, যে এখানে তারাই ভ্যালিড থাকবে যারা ইন সার্ভিস রয়েছে থাকবে। এই নিয়ে তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, কমেন্ট বক্সে করো, আমি কমেন্টের উত্তর দিই। তোমরা জানো যে ভিডিও আকারে কমেন্ট উত্তর দেওয়া হয়। তাহলে এখানে এনআইএসরা কি ভ্যালিড থাকবে? এটাই প্রশ্ন শেষ পর্যন্ত। এনআইএস রিয়েল ইন সার্ভিস, এটা তোমরা জাজমেন্ট কপিতে এটা দেখতে পাবে যে এনআইএস ডিএলএড ইজ নট ভ্যালিড অনলি দোজ স্টুডেন্টস হু ওয়াজ নট ইন সার্ভিস বাট হু ওয়াজ ইন সার্ভিস এনআইএস ডিএলএড টোটালি ভ্যালিড অ্যান্ড দে আর অ্যালাউ টু পার্টিসিপেট ইচ কাইন্ড অফ জব। এটা দেখবে তোমাদের অর্ডার কপিতে লেখা থাকবে। এবার এনআইএস ডিএলএডদের হিয়ারিং ডেট কবে রয়েছে? 6 আগস্ট রয়েছে। এটা কম্পিউটার জেনারেট ডেট, ঠিক আছে? এবার তোমাদের মনে হতে পারে
যে কম্পিউটার জেনারেটেড ডেট তাহলে এই দিনে কি হতে পারে, 6 আগস্ট হতেও পারে, না হতেও পারে, ঠিক আছে। কিন্তু এই যে শুনানি, সেটা একটা শুনানিতেই ক্লিয়ার হয়ে যেতে পারে, কিন্তু একটা শুনানিতে নাও হতে পারে, কারণ ওপেন হিয়ারিং হবে। তো ওপেন হিয়ারিং ক্ষেত্রে এখানে অপোজিশন আসতে পারে, সেক্ষেত্রে 2 থেকে 3টে হিয়ারিং আসবে, টিচার রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু যে শুধুমাত্র একটা স্টেটই গিয়েছিল, কিন্তু এখন যেটা আমার কাছে আপডেট এসেছে সমস্ত স্টেট কিন্তু যুক্ত হয়েছে এনআইএসরা। আর এনআইএসদের এবং অনেকেই রয়েছে, তোমরা যারা প্রাইভেট স্কুল থেকে করেছো, এমনি এইচএসে পড়ে করে নিয়েছো এনআইএস, তোমাদের কিন্তু ভ্যালিড থাকবে না। এবার তোমরা বলতে পারবে না যে স্যার আমি তো এনআইএস মানে কারা এনআইএস কিন্তু সবাই নয়। এনআইএস করেছো মানে তুমি এনআইএস নয়। তুমি যদি ইন সার্ভিস না হয়ে থাকো, তো ইন সার্ভিস মানে এমন নয় তুমি এমন যে কোনো একটা চাকরি করছো, তা নয়। কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা অন্যরকম। ব্যাপারটা কি সেটা আমি আরও ডিটেলসে আলোচনা করব, দিয়ে তোমাদেরকে আমি জানাবো, ঠিক আছে। তাহলে কি লেখা থাকবে অর্ডার কপিতে, এনআইএস ডিএলএড ইজ নট ভ্যালিড অনলি দোজ স্টুডেন্টস who was not in service, but who was in service NIS DLED totally valid and they are allowed to participate and each kind of the job. ওকে, তাহলে এটা আসবে। এবার 2022 টেট পাস তোমরা যারা রয়েছো, তোমাদের ডিএল যারা রেগুলার ডিএলএ, তোমাদের মনে তাহলে প্রশ্ন আসবে স্যার তাহলে তো কম্পিটিশন বাড়বে। কম্পিটিশন তো অবশ্যই বাড়বে। কম্পিটিশন কত হাজার ক্যান্ডিডেট এখানে ওই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কত ভ্যালিড এনআইএস ইন সার্ভিস রয়েছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে ভ্যালিড এনআইএস ডিএলএড, এখানে কিন্তু ভ্যালিড আর নন ভ্যালিড দুটো আসছে, এমন নয়। এখানে উল্লেখ থাকবে অর্ডার কপিতে, তুমি দেখে নেবে যে দো স্টুডেন্ট হু ওয়াজ নট ইন সার্ভিস, যে ইন সার্ভিস নয় সে কিন্তু ভ্যালিড নয়। আর সুপ্রিম কোর্টে কারা গিয়েছিল, যারা ইন সার্ভিস নয়, যারা ইন সার্ভিস ছিল না, যারা এনআইএস করেছে তারা গিয়েছিল, তাই তাদেরকে দেখেই কিন্তু বাদ দিয়েছিল। এবার কিন্তু কোনো ইন সার্ভিস টিচারই যায়নি, কোনো ইন সার্ভিস কেউই যায়নি। যারা ইন সার্ভিস ছিল না তারাই গিয়েছিল কোর্টের মধ্যে, এবং তারাই বলছিল যে আমাদেরকে প্রাইমারি সুযোগ দেওয়া হোক। তারা কিন্তু সুযোগ পাবে না। সুযোগ কারা পাবে, যারা ইন সার্ভিস তারাই সুযোগ পাবে, আর বাকি কেউ সুযোগ পাবে না। যদি সবাই সুযোগ পেয়ে যেত সংখ্যাটা অনেক বেড়ে যেত, তাই সংখ্যা খুব একটা বাড়বে না। কত বাড়বে সেটা আমি বলে দেবো। তাই এনআইএসদেরকে নিয়ে আমি কাট অফ তৈরি করব। এনআইএস টেট 2000 ডিএলএড আর এনআইএসদেরকে নিয়ে কাট অফ তৈরি করা হবে। সেই সমস্ত এনআইএস হচ্ছে যে সমস্ত এনআইএস হচ্ছে ভ্যালিড, মানে যারা ইন সার্ভিস রয়েছে। এর জন্য আমাকে আরও একটু সময় নিতে হবে। এর জন্য তোমরা 2 সপ্তাহ পরে কাট অফের ভিডিও পাবে, তার আগে কিন্তু পাবে না। এবার এনআইএসদেরকে আমি বলেছিলাম যে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, অনেক আগেই বলেছিলাম, কিন্তু সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা এসেছিল সেই জাজমেন্টটাকে মেনে নিতে হবে। কিন্তু আমি যে যুক্তিটা দিয়েছিলাম যে এনআইএসরা বাদ যাবে না, সেই যুক্তি অনুযায়ী এনআইএসরা বাদ যাবে না আমি বলেছিলাম, কিন্তু আজকে তারা এটা ভালোভাবে বোঝাতে পেরেছে, সেই জন্য রিভিউ পিটিশন গ্রহণ হয়েছে। রিভিউ পিটিশন গ্রহণ হয়েছে মানে এটা একটা বিশাল ব্যাপার। রিভিউ পিটিশন এমনি এমনি গ্রহণ করে না, আর রিভিউ পিটিশন গ্রহণ করার পিছনে অনেক কারণ থাকে। আমি কারণগুলো তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম, আর অর্ডার কপিতে কীরকম লেখা থাকবে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তার আগে একটা কথাও জানিয়ে রাখি তোমাদেরকে, যে যারা প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে পারো। এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, 8945879829। এছাড়া প্রাইমারি ইন্টারভিউ বই পারচেস করতে পারো। তোমরা যদি ভর্তি হও তোমরা প্রশ্ন উত্তর কমন পাবে, কারণ প্রশ্ন উত্তর কমন পাওয়া যায়, ঠিক আছে। কেন পাওয়া যায়, কীভাবে পাওয়া যায় সেটা আমাদের ব্যাপার, আর তোমরা সেটা কমন পাবে, ঠিক আছে। আজকের মতো এতটুকুই। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। কমেন্টের যদি আমি দেখি 50টা বেশি কমেন্ট, 100 বেশি লাইক হচ্ছে, তাহলে সেই ভিডিওতে কমেন্টের উত্তরগুলো দেওয়া হয়।